শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। পুরোটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের নিবেদন প্লাতা নদীর ধারে, রবি ওকাম্পোর প্রণয় কথা, রচনায় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আজ তৃতীয় পর্ব, প্রেম ও পরিতাপের ছায়া। গল্প পাঠে জয়দীপ মণ্ডল, চরিত্রে রবীন্দ্রনাথ তথা জয়দীপ মণ্ডল, মৃণালিনী এবং প্রতিমা তথা সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে প্রেম ও পরিতাপের ছায়া। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে, আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে। শিলাইদহতে গেলেন রবীন্দ্রনাথ। বিশ্রামের জন্যে অন্য কোনো জায়গার কথা তিনি ভাবতে পারলেন না, ওই পদ্মার পার ছাড়া। সঙ্গে গেলেন রথীন্দ্রনাথ আর প্রতিমা। রবীন্দ্রনাথ শিলাইদহে পৌঁছে অনুভব করলেন, বিশ্রাম করব বললেই বিশ্রাম করা যায় না। বিশ্রামের জন্যে প্রয়োজন 16 আনা সুস্থ একটি মস্তিষ্ক। মস্তিষ্ক সবল না থাকলে পূর্ণ বিশ্রামের জোর পাওয়া যায় না। তাই অগত্যা মনটাকে শান্ত রাখার জন্য একটা আপাত অনাবশ্যক কাজে হাত দিলেন তিনি। চৈত্র মাস, আমের বোলের গন্ধে আকাশে আর কোথাও ফাঁক নেই। পাখির ডাকাডাকিতে দিনের বেলাকার সকল কটা প্রহর একেবারে মাতিয়ে রেখেছে। রবীন্দ্রনাথ তার সমস্ত মন দিয়ে, সমস্ত ছুটি দিয়ে চৈত্র মাসটিতে জুড়ে বসলেন। তার আলো, তার হাওয়া, তার গন্ধ, তার গান একটুকুও তার কাছে বাদ পড়ল না। এমন অবস্থায় চুপ করে থাকা যায় না, বিশেষ করে রবীন্দ্রনাথের মতো মানুষের পক্ষে। হাড়ে লেগেছে তার পদ্মার হাওয়া। তিনি তার চিরকেলে অভ্যেস মতো বেজে উঠতে চাইলেন, অথচ কোমর বেঁধে কিছু লেখার মতো বল নেই তার। গীতাঞ্জলির কবিতাগুলি নিয়ে একটি একটি করে তর্জমা করতে বসে গেলেন। সেটাই ক্রমশ হয়ে উঠল তার আলস্যের ব্যস্ততা। তার শরীরের যে হাল, তাতে অনেকেরই মনে হলো এমন দুঃসাহসের কাজে হাত দেওয়া এই মুহূর্তে তার উচিত হয়নি। এতে তার শরীরের ক্লান্তি এবং দুর্বলতা আরও বাড়বে। কিন্তু রবীন্দ্রনাথকে থামানো কারো পক্ষেই সম্ভব নয়। অকাট্য তার যুক্তি। আমি বাহাদুরি করার দুরাশায় এ কাজে লাগেনি। আর একদিন যে ভাবের হাওয়ায় মনের মধ্যে রসের উৎসব জেগেছিল, সেইটিকে আর এক ভাষার মধ্যে দিয়ে মনের মধ্যে উদ্ভাসিত করে নেওয়ার জন্যে কেমন একটা তাগিদ এলো। রবীন্দ্রনাথ আজকাল অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন। টলমল করে মাথা, লিখলেন রামানন্দ চট্টোপাধ্যায়কে। মাথাটা এখনও নলিনী দলগত জলবত্তর টলমল করিয়া ওঠে। তবু তার মনে হয় নিজের ব্যস্ততা, প্রচেষ্টা এসব বন্ধ হওয়াতে বিশ্বের সঙ্গে তার বেশ একটু মোকাবিলায় অন্যরকম কথাবার্তা এবং চোখাচোখি চলছে। তিনি যেন পুরাতনের চিরনতুন মূর্তিটি আবার দেখতে পাচ্ছেন, যেমনটি দেখেছিলেন হঠাৎ কৈশোরবেলায় নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি লেখার পূর্ব মুহূর্তে। শিলাইদহে এসে পর্যন্ত রবীন্দ্রনাথ অন্তরে বাহিরে আবার যেন একটা নতুন রং ধরেছে। তিনি জানেন আসলে কিছুই নতুন নয়, সবই পরিচিত, সবই পুরনো। কিন্তু এই চিরপুরাতন চিরাপরিচিতিকে উপলব্ধি করার মধ্যে যেন নতুন ভাবের উদ্ঘাটন হচ্ছে তার মধ্যে। রবীন্দ্রনাথ লিখলেন, এবারে আমি চুপ করে বসে যা দেখছি এবং ভাবছি, আমার কাছে মনে হচ্ছে যেন আমি তা আর কখনো দেখিনি, কখনো ভাবিনি। আমি এইবারেই যেন চিরনূতনের একটি দেশকে নতুন করে আবিষ্কার করছি। মুশকিল এই যে যা অনুভব করি তা প্রকাশ করতে পারি না। চোখ যা দেখে, রসনা সেটা ঠিক বলে না। মনের মধ্যে পুরাতনকে নতুন করে পাওয়ার ওই অনির্বচনীয় শিহরণ নিয়ে রবীন্দ্রনাথ হাত দিলেন নিজের কবিতার ইংরেজি অনুবাদে। সকালবেলা রবীন্দ্রনাথ একা।
রথি আর প্রতিমা বোটে বেড়াতে গিয়েছেন। প্রতিমার তো সারাদিনই কাটে রবীন্দ্রনাথের সেবায়, দেখভালে। তার সব ব্যস্ততা রবীন্দ্রনাথকে ঘিরেই। রথীন্দ্রনাথ বেশিরভাগ সময়টাই একা সময় কাটান বই পড়ে, কিংবা একা একা সন্ধেবেলা জনশূন্য চরের ওপর পায়চারি করে। রবীন্দ্রনাথ চান প্রতিমা যেন রথির সঙ্গে সময় কাটান, কিন্তু প্রতিমাকে না হলেও যে তার চলে না। মাঝে মাঝে তিনি প্রতিমাকে বলেন, বৌমা, রথিকে তোমার আরও সঙ্গ দেওয়া উচিত, ও যেন নিঃসঙ্গ না লাগে। রথীন্দ্রনাথ আর প্রতিমাকে নিয়ে বোটটা ক্রমে রবীন্দ্রনাথের দৃষ্টির বাইরে চলে গেল। পুত্র আর পুত্রবধূকে অনেকদিন বাদে একসঙ্গে বেড়াতে দেখে যেতে ভালো লাগলো তার। মনে মনে শান্তি পেলেন। চারধার এখন আর শুনশান। বোটেও তিনি ছাড়া বিশেষ আর কেউ নেই। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির অনুবাদের জন্য এই রকম নিটোল নিস্তব্ধতাই চাইছিলেন। তিনি অনুবাদের জন্যে বেছে নিলেন গীতাঞ্জলির সেই গানটি, যে গানে কোলাহলহীন সঙ্গহীনতা বরণ করছে হৃদয়। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে। নিজের ইংরেজি সম্পর্কে কোনো অভিমান নেই রবীন্দ্রনাথের মনে। ইংরেজি আমি লিখতে যে পারি নে, এ কথাটা এমনই সাদা যে এ সম্বন্ধে লজ্জা করার মতো অভিমানটুকুও আমার কোনোদিন ছিল না। এই কথাটাই ভ্রাতুষ্পুত্রী ইন্দিরার কাছে স্বীকার করতে এতটুকু বাধেনি তার। যদি কেউ তাকে চা খাবার নিমন্ত্রণ করে ইংরেজিতে চিঠি লেখে, সে চিঠির জবাব দিতে তার ভরসা হয় না। নিজের ইংরেজির প্রতি এহেন অনাস্থা নিয়ে রবীন্দ্রনাথ কেন বিশ্রাম নিয়ে ছুটি কাটাতে এসেও নিজের কাছে তুলে নিলেন নিজের কবিতা অনুবাদের গুরুভার? ইন্দিরাকে তিনি লিখলেন, তুই ভাবছিস আজকে বুঝি আমার সেই মায়া কেটে গেছে, কিন্তু একেবারেই তা নয়। ইংরেজিতে লিখেছি, এইটাই আমার মায়া বলে মনে হয়। রবীন্দ্রনাথের সামনে খোলা তার গীতিমাল্যর পাতা। তার ইচ্ছে এই গান হোক তার ইংরেজি গীতাঞ্জলির অঙ্গ। তিনি বারবার পড়ছেন গানটি, কোলাহল তো বারণ হলো। এই গানের মধ্যে আভাসে ইঙ্গিতে লুকিয়ে আছে তার নতুন কাজের আহ্বান এবং উৎসব। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জরিয়া। কে যেন তার মনের মধ্যে অস্পষ্ট নেপথ্য থেকে বলে উঠল, লেট দেন দ্য ফ্লাওয়ার্স কাম আউট ইন মাই গার্ডেন, though it's not the time. পরের লাইনটি পড়লেন তিনি, মধ্যদিনের মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। আবার নেপথ্য সেই কণ্ঠস্বর, সহজ সাবলীল নির্ভার। And let the midday bees strike up in their lazy hums. রবীন্দ্রনাথ কলম ঠেকালেন কাগজে। গানটির প্রথম কলিতে ফিরে গেলেন তিনি। তার কলমের ডগা থেকে ঝরে পড়ল শব্দগুলি। তাকে আর ভাবতে হলো না। No more noisy, loud words from me, such is my master's will. Henceforth I deal in whispers. The speech of my heart will be carried on the murmurings of a song. Men hasten to the king's market. All the buyers and sellers are there. But I have my ultimate leave in the middle of the day, in the thick of work. এই ছুটির কাজ, আলস্যের ব্যস্ততা তাকে কোথায় নিয়ে যাবে, পৌঁছে দেবে কোন বিন্দুতে, তার কোনো আভাস নেই তার মনে। তিনি লিখেছেন, বিনা কাজের ডাক পড়েছে, কেন যে তা কেই বা জানে। ইংরেজি লাইনটা যেন বাতাসে ভেসে এলো তার কলমের ডগায়। I know not why is the sudden call to what useless inconsequence. কৃতজ্ঞতায় ভরে গেল রবীন্দ্রনাথের চিত্ত। মনে মনে প্রণত হলেন তিনি কোনো অলক্ষ্য শক্তির কাছে। চৈত্র মাস শেষ হতে চলেছে। রবীন্দ্রনাথ এখনও শিলাইদহে। তার মন পড়ে রয়েছে শান্তিনিকেতনে। এবছর কি তাহলে বর্ষারম্ভের দিনে রবীন্দ্রনাথ থাকবেন আশ্রম থেকে দূরে? শরীরটা এখনও তেমন রুৎসই নয়।
এই অবস্থায় তাকে কি শিলাইদহ থেকে শান্তিনিকেতন যাওয়ার অনুমতি দেওয়া হবে? তার মনে হচ্ছে কোনো কিছুর উপরেই তেমন আর হাত নেই তার। যিনি কর্ণধার তিনিই চালাচ্ছেন। আশ্রমের নববর্ষের তরণীকে তিনিই চালাবেন। বিকেল থেকেই সেদিন আকাশে মেঘের ঘন ঘটা। চৈত্র শেষে সমস্ত আকাশ জুড়ে রাঙা মেঘের ঝড় এলো বলে রবীন্দ্রনাথ উঠে এলেন বোটের ছাদে। যত দূর চোখ যায় শুধু মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে এসেছে চতুর্দিক। পদ্মার বুকে শুরু হয়েছে কাঁপন। আকাশ আর নদীর রং একাকার। নদীর বাতাস লাগলো তার কপালে। তিনি গুনগুন করে গিয়ে উঠলেন, কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে, আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে। বোটের ছাদের এক কোণে দাঁড়িয়েছিলেন প্রতিমা। হঠাৎ হাওয়ায় উঠছে তার আঁচল, তার খোলা চুল। সেদিকে তাকিয়ে রবীন্দ্রনাথ ভাবলেন, কি সুন্দর দেখাচ্ছে প্রতিমাকে। রথি কি কোনোদিনও এই সেবা পরায়ণা শান্ত স্নিগ্ধ সুন্দরীর যোগ্য স্বামী হয়ে উঠতে পারবে? প্রতিমার অন্তরে রত্নভাণ্ডারের কতটুকু হদিশ সে পাবে? প্রতিমাকে গভীরভাবে জানবার ক্ষমতা রথির হয়তো নেই। রবীন্দ্রনাথের বিশেষ স্নেহের পাত্রী প্রতিমা ছোটবেলা থেকে। তিনি তো ঠাকুর বাড়িরই মেয়ে। রবীন্দ্রনাথেরা থাকতেন জোড়াসাঁকোর ৬ নম্বর বাড়িতে, আর প্রতিমা বড় হয়েছিলেন তার মামার বাড়ি জোড়াসাঁকো ৫ নম্বর বাড়িতে। রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথের ইচ্ছাপত্র অনুসারে তার জোড়াসাঁকোর স্থাবর সম্পত্তি 2 ভাগে ভাগ হয়। 5 নম্বর বাড়ি অর্থাৎ ভদ্রাসনটি পান রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ, আর 6 নম্বরে বৈঠকখানা বাড়িটি পান গিরীন্দ্রনাথ ঠাকুর। প্রতিমার মা বিনয়িনী গিরীন্দ্রনাথের পৌত্রী, গুণেন্দ্রনাথের কন্যা। গগনেন্দ্রনাথ আর অবনীন্দ্রনাথ ঠাকুর বিনয়িনীর 2 দাদা, প্রতিমার 2 মামা। প্রতিমার বাবা শেষেন্দ্রভূষণ চট্টোপাধ্যায় ঠাকুর বাড়ির ঘর জামাই। সেই সুবাদে ঠাকুর বাড়িতে বড় হয়ে ওঠা প্রতিমা ঠাকুর বাড়িরই মেয়ে। তিনি যে প্রতিমা চট্টোপাধ্যায় সে কথা কেউ মনে রাখে না। প্রতিমার দাদামশাই গুণেন্দ্রনাথ রবীন্দ্রনাথের থেকে 14 বছরের বড় প্রিয় গুণদাদা। অতিরিক্ত মদ্যপানের ফলে হয়তো খুব অল্প বয়সে মারা যান। রবীন্দ্রনাথের একেবারে বিপরীত মেরুর মানুষ গুণেন্দ্রনাথ, তবু রবীন্দ্রনাথ ভালোবাসেন তার গুণদাদাকে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটিকে যেন প্রাণ প্রবাহে পূর্ণ করে রেখেছিলেন তিনি। প্রতিমার জন্মের অনেক আগে মারা যান গুণেন্দ্রনাথ। এমন প্রাণময় মজলিসি দাদামশাইয়ের সান্নিধ্য পাননি প্রতিমা। রবীন্দ্রনাথও সম্পর্কে প্রতিমার দাদু। প্রতিমাকে দেখলেই প্রিয় গুণদাদার কথা মনে পড়ে রবীন্দ্রনাথের। গুণদাদার স্মৃতিচারণ করেন প্রতিমার কাছে। প্রতিমার ভালোই লাগে রবীন্দ্রনাথের মুখে তার দাদামশাইয়ের গল্প শুনতে। তোমার দাদামশাইয়ের হৃদয়টি ছিল বড়ই উদার। তিনি তার বিপুল ঔদার্যের দ্বারা সমস্ত আত্মীয় বন্ধু, আশ্রিত, অনুগত, অতিথি অভ্যাগতকে যেন বেষ্টন করে রাখতেন। প্রতিমাকে একদিন বললেন রবীন্দ্রনাথ, আর একদিন বললেন, তোমার মাতামহ আমার প্রিয় গুণদাদা ছিলেন অসামান্য মানুষ। তার দক্ষিণের বারান্দায়, তার দক্ষিণের বাগানে, পুকুরের বাঁধা ঘাটে মাছ ধরবার সভায় তিনি বিরাজ করতেন মূর্তিমান দাক্ষিণ্যের মতো। গুণদাদার কত গল্প বলবো তোমায়, কত কথা যে মনে পড়ে। প্রতিমা ক্রমশ বড় হয়ে উঠছেন রবীন্দ্রনাথ আর মৃণালিনীর চোখের সামনে। যত বয়স বাড়ছে তত রূপবতী হচ্ছেন প্রতিমা। মৃণালিনীর খুব ইচ্ছে রথির সঙ্গে বিয়ে দিয়ে এই সুন্দর মেয়েটিকে তার পুত্রবধূ করেন। মৃণালিনী রবীন্দ্রনাথকে জানালেন তার ইচ্ছার কথা। রবীন্দ্রনাথের অমত নেই। প্রতিমা যে রবীন্দ্রনাথের পুত্রবধূ হতে চলেছেন এ কথাটা ঠাকুর বাড়ির অন্দরমহলে রটে গেল। কথাটা জানলেন প্রতিমার মা বিনয়িনী, বাবা শেষেন্দ্র, 3 মামা গগনেন্দ্র, সমরেন্দ্র, অবনীন্দ্র আর দিদিমা সৌদামিনী দেবী।
সৌদামিনীকে ছোট দিদি ডাকেন মৃণালিনী। রবীন্দ্রনাথের অমত নেই মানে একরকম ধরেই নেওয়া হলো যে রথীন্দ্রের সঙ্গে প্রতিমার বিয়ের কথাটা পাকা হয়ে গেল। মৃণালিনীও ঠাকুরবাড়ির অন্দরমহলে দু একজনকে বললেন, আশা করি ছোট দিদি তার নাতনিকে আমায় দেবেন। হঠাৎ অকালে মারা গেলেন মৃণালিনী। রবীন্দ্রনাথের মনে পড়ে সেই সময়ের কথা। প্রতিমার তখন 10-11 বছর বয়স, রথী কিশোর। মৃণালিনীর মৃত্যুর পরেই রবীন্দ্রনাথের ওপর চাপ এলো রথীর সঙ্গে প্রতিমার বিয়ে দেওয়ার জন্যে। বিশেষ চাপ দিলেন প্রতিমার দিদিমা সৌদামিনী। রবীন্দ্রনাথ সম্ভবত কিঞ্চিত বিরক্ত হলেন এই চাপের মুখে এবং কিছুটা অপ্রত্যাশিতভাবেই বেঁকে বসলেন। সাত তাড়াতাড়ি তিনি তার কিশোর পুত্রের বিয়ে দিতে চান না। এদিকে প্রতিমার বয়স 11 হয়েছে। সুন্দরী বিবাহযোগ্যা মেয়েটিকে আর অরক্ষণীয় রাখা উচিত হবে না, এ বিষয়ে একমত বিনয়িনী এবং সৌদামিনী। তারা অবিলম্বে প্রতিমার বিয়ে ঠিক করে ফেলেন গিরীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে কুমুদিনীর একমাত্র পুত্র নীরদনাথ মুখোপাধ্যায়ের ছোট ছেলে নীলানাথের সঙ্গে। নীরদনাথ ছিলেন সেন্ট জেভিয়ার্স স্কুলে কিছুদিন রবীন্দ্রনাথের সহপাঠী। তিনি সম্পর্কে রবীন্দ্রনাথের ভাগ্নেও বটে। প্রতিমার বিয়ে হয়ে গেল ফাল্গুন মাসেই। মাস দুয়েকের মধ্যেই বিধবা হয়ে জোড়াসাঁকোর বাড়িতে ফিরে এলেন প্রতিমা। সাঁতার শিখতে গিয়ে গঙ্গায় ডুবে মারা গেলেন নীলানাথ। সদ্য বিধবা প্রতিমাকে দেখে রবীন্দ্রনাথের মনে হলো দুর্ভাগ্য আর বিষণ্ণতা প্রতিমার সৌন্দর্যে নিয়ে এসেছে এক নতুন মাত্রা। রবীন্দ্রনাথ যখনই দেখেন 11 বছরের নিঃসঙ্গ বিষণ্ণ বিধবা মেয়েটিকে, তার মনের মধ্যে খচখচ করে ওঠে এক অপরাধবোধ। তিনিই যেন দায়ী প্রতিমার দুর্ভাগ্যের জন্য। রথীর সঙ্গে বিয়ে দিলে হয়তো প্রতিমার জীবন অন্যরকম হতো। দেখতে দেখতে কেটে গেল 7টা বছর। 7 বছর বৈধব্য পালন করলেন প্রতিমা। তিনি 17 পড়লেন। সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যায় স্নাতক হয়ে ফিরেছেন রথীন্দ্রনাথ। 22 বছরের যুবক। পাশের বাড়ির প্রতিমা তো রথীন্দ্র চেনা মেয়ে। বাবা মশাইয়ের সঙ্গে দাদু নাতনি সম্পর্ক। ছেলেবেলায় বছর 5-এর ছোট প্রতিমার সঙ্গে কত খেলা করেছেন রথীন্দ্র। তার সঙ্গে যে প্রতিমার বিয়ের কথা উঠেছিল তাও তার অজানা নয়। বিলেত থেকে ফিরে 17 বছরের সুন্দরী বিধবা প্রতিমাকে অন্য চোখে দেখলেন রথীন্দ্র। বন্ধুত্ব হলো প্রতিমার সঙ্গে। এই বন্ধুত্বে এলো নতুন সংরাগ। প্রতিমা আর রথী যে পরস্পরকে বিশেষ পছন্দ করেন বুঝলেন রবীন্দ্রনাথ। তিনি আর দেরি করলেন না, বিধবা প্রতিমার সঙ্গে রথীন্দ্রনাথের বিয়ে দিলেন। প্রতিমাকে দেখলে, প্রতিমার কথা ভাবলে এতকাল পরেও রবীন্দ্রনাথের মধ্যে ফিরে আসে পুরনো অপরাধবোধ। কেমন যেন ভয় ভয় করে তার। বৌমার সঙ্গে রথীর সম্পর্কটা ক্রমশ আলগা হয়ে যাচ্ছে না তো? এবং সেই জন্যেও তিনিই কি দায়ী? তার দেখাশোনায় সদাব্যস্ত প্রতিমা কি রথীর কাছ থেকে দূরে সরে আসছেন? কিন্তু প্রতিমা ছাড়া তো তার চলেও না। ক্রমশ তিনিই কি হয়ে ওঠেননি প্রতিমার জীবনের প্রধান পুরুষ? কেমন যেন ভয় ভয় করে রবীন্দ্রনাথের। কদিন আগে সন্ধেবেলায় বোটে নিজের ঘরে রথীন্দ্রকে ডেকে পাঠিয়েছিলেন তিনি প্রতিমার কথা বলার জন্য। বৌমার মধ্যে অনেক ভালো জিনিস আছে, সেদিকে যদি তোর চিন্তা না থাকে তবে এরপরে আর সুযোগ পাবি নে। প্রতিমা নতুন করে তোর ঘরে এসেছে। ওর এখন জীবনযাত্রার স্রোতকে যে মুখে ফেরাবি ও সেই দিকেই পথ করে নেবে। তোকে বুঝতে হবে সংসার বলতে কি বোঝায়। এই সময়টা যদি হালকা রকম করে কেটে যায়, যদি তোদের সম্পর্কে কোনো গভীরতা না আসে, তবে অত্যন্ত দুঃখের বিষয় হবে। রবীন্দ্রনাথ লক্ষ্য করলেন তার সব কটা কথা মাথা নিচু করে শুনছেন রথী। রবীন্দ্রনাথ বলতে লাগলেন, বৌমার চিত্তকে জাগিয়ে তোলার ভার তোকে নিতে হবে। তার জীবনের বিচিত্র খাদ্য তোকেই জোগাতে হবে। তার মধ্যে সকল শক্তি আছে, তার কোনোটাই মুষড়ে না যায়। সে দায়িত্ব তোর। এইখানে সে তোর শিষ্য, তুই তার গুরু। থামলেন রবীন্দ্রনাথ।
দেখলেন তার সম্মুখে নতমস্তকে দণ্ডায়মান রথীন্দ্রনাথের দিকে। রথীন্দ্রের ভঙ্গিটি একাগ্র শ্রদ্ধার। রবীন্দ্রনাথ না বলে পারলেন না। এই সমস্ত কথা চিন্তা করেই তোদের নিজেদের হাতেই তোদের সমস্ত ছেড়ে দিতে আমি ছুটি নিয়েছি। আমি তোদের লেশমাত্র বাধা দিতে ইচ্ছে করি না। বাইরে থেকে তোদের ওপর আমার নিজের ইচ্ছাকে কোনো আকারে চাপাতেও চাই না। আমার দিকে কিছুমাত্র তাকাবি নে। উন্নতি হলেও তোর, অবনতি হলেও তোর। কথাটা কেমন নিষ্ঠুর শোনালো রবীন্দ্রনাথের নিজের কানেও। তিনি বলতে চাইলেন রথী আর বৌমার মাঝখানে তিনি কোনোভাবেই দাঁড়াতে চান না, কিন্তু কিছুতেই যেন এই কথাটা সহজ করে বলতে পারছেন না। সত্যিই কি তিনি চান প্রতিমা সম্পূর্ণভাবেই রথীর হয়ে যাক? তার কাছ থেকে সরে গিয়ে পারবেন তিনি প্রতিমাহীন নিঃসঙ্গতাকে সহ্য করতে? রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রের হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে অসহায়ভাবে তাকালেন তার দিকে, বললেন, রথি, তুই বৌমাকে বলিস তিনি যেন আমাকে একটি অসুস্থ শিশুর মতন দেখেন। আমি তার ওপর বড় বেশি নির্ভর করি। এভাবে হয়তো তার প্রতি অন্যায়ও করছি। তিনি যেন আমাকে ক্ষমা করেন। রথীন্দ্র দুটি হাত দিয়ে রবীন্দ্রনাথের হাত ধরলেন নিবিড়ভাবে। আকাশে মেঘের ঘন ঘটা। বোটের ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ প্রতিমার দিকে তাকিয়ে রবীন্দ্রনাথের মনে হলো প্রতিমাও তারই মতো একা। তাদের নিঃসঙ্গতা পরস্পরকে স্পর্শ করতে পারে। এই নিঃসঙ্গ প্রতিমাকে নিজের জীবনের গভীর উপলব্ধি করার ক্ষমতা রথীর নেই। রবীন্দ্রনাথ প্রতিমাকে দেখে গান থামালেন। প্রতিমা ধীরে ধীরে এগিয়ে এলেন রবীন্দ্রনাথের কাছে। গান থামালেন কেন বাবা মশাই? কতদিন গান শুনিনি আপনার। আপনার গান যতবার শুনি মনে হয় পৃথিবীতে আর কেউ নেই যিনি আপনার মতো গান গাইতে পারেন। আজ আপনার গান সমস্ত আকাশ, নদী, আকাশ ভরা মেঘ সবাই শুনছিল, বললেন প্রতিমা। রবীন্দ্রনাথ আলতো হাতটি রাখলেন প্রতিমার কাঁধে। প্রতিমার মতো সুন্দরী তিনি কম দেখেছেন। এমন এক বিরল মাধুর্য আছে এই নারীর মধ্যে যা আবিষ্কারের চোখ চাই। রবীন্দ্রনাথের আঙুলে স্নেহের টান অনুভব করলেন প্রতিমা। আরও কাছে সরে এলেন তিনি। তার শরীর যেন অবশ হয়ে আসছে। রবীন্দ্রনাথের দৃষ্টি দূরদিগন্তে প্রসারিত। কি গভীর সেই আঁকিপাত! প্রতিমা শুনতে লাগলেন মন্ত্রের মতো ইংরেজি শব্দ ঝরে পড়ছে রবীন্দ্রনাথের ঠোঁট থেকে অনর্গল। একবারও থামতে হচ্ছে না তাকে। Clouds heap upon clouds, and it darkens. Ah, love, why dost thou let me wait outside at the door all alone? In the busy moments of the noontide work, I am with the crowd. But on this dark, lonely day, it is for thee that I hope. If thou showest me not thy face, if thou leavest me wholly aside, I know not how I am to pass this long rainy hours. I keep gazing on the far away gloom of the sky, and my heart wanders wailing with the restless wind. কি সাবলীল, কি সহজ! বাংলার মতো ইংরেজিও যেন রবীন্দ্রনাথেরই ভাষা। না হলে কি করে এত সহজে গানটিকে ইংরেজিতে নিয়ে এলেন তিনি? কোথাও প্রচেষ্টার কোনো চিহ্নই নেই, নেই ঠক্কর। একটি শব্দও এতটুকু হোঁচট খেল না। তার বাংলা গানের মতো ইংরেজি অনুবাদও ছেড়েছে তার সকল অলংকার। কোথাও নেই তার সাজের অহংকার। রবীন্দ্রনাথের হাতটি গভীর শ্রদ্ধায়, ভালোবাসায় না ধরে পারলেন না প্রতিমা। তার চোখ ভরে এলো জলে। রবীন্দ্রনাথের দিকে তাকিয়ে মনে মনে বললেন, শব্দের ঈশ্বর তুমি। নত যেন হলো প্রতিমার হৃদয়। আকাশ ভেঙে, পদ্মা কাঁপিয়ে, মেঘ উড়িয়ে ঝড় উঠল। সেই দিগবিস্তৃত প্রবল সুন্দরের নির্জন মহিমার মধ্যে
প্রতিমাকে গভীর মমতায় বুকে টেনে নিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের আলিঙ্গনে নিজেকে সমর্পণ করে প্রতিমার মনে হলো সেই অতল আলিঙ্গন মিশে যাচ্ছে আদর আর আশীর্বাদ। এই ভুজবন্ধনে নিবিড় মঙ্গল যাচনা বরাব হয়। শুধুমাত্র মেডিকেল এজেন্ট 9টি চ্যানেলে।